এখন বাংলাদেশে চলছে তেলের জন্য হাহাকার। পাম্পে গিয়ে দেখা যাচ্ছে এক বিশাল জটলা। পাম্পের কর্মীরা হাত নেড়ে বলছেন, তেল নেই, গাড়ি ঢোকাবেন না। প্রশ্ন হচ্ছে, আসলে কি তেলের সংকট, নাকি সিন্ডিকেট? অন্যান্য দেশের অবস্থায় বাকি। বাংলাদেশের পাম্পে এই দৃশ্যটা আমাদের গা সওয়া হয়ে গেছে। পাম্প ছাড়া তেলের দাম আকাশচুম্বী, কখনো বা পাম্পে তেলই পাওয়া যাচ্ছে না। এই যে 1 লিটার অকটেন বা পেট্রোলের জন্য আমাদের এই হাহাকার। আপনি কি জানেন এই সমস্যার শিকড় আমাদের থেকে হাজার মাইল দূরে মধ্যপ্রাচ্যের মরুভূমি কিংবা ওয়াশিংটনের হোয়াইট হাউসে প্রথিত? কেন 1 লিটার তেলের দাম বাড়লে আপনার দুপুরের খাবারের পাতের দামও বেড়ে যায়? কেন তেলের জন্য মানচিত্রের পর মানচিত্র রক্তাক্ত হয়েছে? কেন তেলের মালিক হয়েও অনেক দেশ আজ ভিখারি? আজকের এই ভিডিওতে আমরা তেলের ইতিহাসের সেই অন্ধকার অধ্যায়গুলো উন্মোচন করব। সাথে কেন আমাদের দেশে তেলের জন্য হাহাকার। এই ভিডিও আপনাকে বুঝতে সাহায্য করবে কেন তেল কেবল একটি জ্বালানি নয়, বরং এটি পৃথিবীর অলিখিত শাসক। চলুন শুরু করা যাক। আপনি কি জানেন মানব সভ্যতার ইতিহাসে যুদ্ধের কারণ ছিল মূলত 3টি: স্বর্ণ, জমি এবং নারী। কিন্তু বিংশ শতাব্দী থেকে এই সমীকরণ বদলে গেছে। আধুনিক যুগে সবচেয়ে বেশি যুদ্ধ হয়েছে জানিয়ে তাকে আমরা বলি তরল সোনা বা পেট্রোলিয়াম। মানুষ খাবার ছাড়া হয়তো কয়েকদিন বেঁচে থাকতে পারবে, কিন্তু তেল ছাড়া আধুনিক পৃথিবী স্থবির। আপনার হাতে থাকা স্মার্টফোন থেকে শুরু করে আপনার পরনের কাপড়, যে বাসে চড়ে আপনি অফিসে যান কিংবা যে বিমানে চড়ে বিদেশে যান, সবকিছুর পেছনে কোনো না কোনোভাবে তেলের অবদান আছে। তেলের সরবরাহ একদিন বন্ধ হয়ে গেলে একটি দেশ স্রেফ পঙ্গু হয়ে যাবে। আর এই দুর্বলতাকেই অস্ত্র হিসাবে ব্যবহার করছে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। কিভাবে করছে? চলুন একটা গল্প থেকে জেনে আসা যাক। 1950-এর দশকের ইরান থেকে। তখন ইরান ছিল বিশ্বের অন্যতম শীর্ষ তেল উৎপাদনকারী দেশ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ইরানের মাটির নিচ থেকে তেল উঠলেও তার সিংহভাগ মুনাফা চলে যেত ব্রিটিশদের পকেটে। অ্যাংলো ইরানিয়ান অয়েল কোম্পানি ছিল এই শোষণের মূল হাতিয়ার। ইরানের সাধারণ মানুষ তখন দারিদ্র্যে ধুঁকছিল, অথচ তাদের সম্পদ দিয়ে ব্রিটেন তাদের রাজকীয় বিলাসিতা চালিয়ে যাচ্ছিল। ঠিক এই সময়ে ইরানে ত্রাতা হিসাবে আবির্ভূত হন এক জাতীয়তাবাদী নেতা, মোহাম্মদ মোসাদ্দেক। মোসাদ্দেক ছিলেন অত্যন্ত শিক্ষিত এবং দূরদর্শী। তিনি বুঝলেন, যতক্ষণ ইরানে তেলের নিয়ন্ত্রণ বিদেশিদের হাতে থাকবে, ততক্ষণ ইরান স্বাধীন হতে পারবে না। 1951 সালে তিনি এক ঐতিহাসিক ও দুঃসাহসিক সিদ্ধান্ত নিলেন। তিনি ইরানের তেল শিল্পকে জাতীয়করণ করলেন। অর্থাৎ এখন থেকে তেলের মালিক হবে কেবল ইরানের জনগণ। এই এক সিদ্ধান্তেই লন্ডনের রাজপ্রাসাদ আর ওয়াশিংটনের হোয়াইট হাউসে ভূকম্পন শুরু হয়ে গেল। ব্রিটেন কোনোভাবেই এই বিশাল মুনাফা হাতছাড়া করতে চাইছিল না। তারা প্রথমে ইরানের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করে, অনেকটা আজকের যুগের স্যাংশনের মতো। কথায় কথায় উন্নয়নশীল বা অন্যান্য দেশের ওপরে স্যাংশন দিয়ে থাকে তারা। কিন্তু মোসাদ্দেক দমে যাওয়ার পাত্র তিনি ছিলেন না। তখন ব্রিটেন সাহায্য চায় আমেরিকার কাছে। তারা আমেরিকাকে বোঝায় যে মোসাদ্দেক যদি সফল হন, তবে ইরান সোভিয়েত ইউনিয়নের কবজায় চলে যাবে। ব্যাস, শুরু হয়ে গেল ষড়যন্ত্র। 1953 সালে সিআইএ এবং ব্রিটিশ MI6 মিলে শুরু করল অপারেশন অ্যাজাক্স। এটি ছিল আধুনিক ইতিহাসের প্রথম বড় কোনো রেজিম চেঞ্জ অপারেশন। ইরানের রাস্তায় ভাড়াটে লোক দিয়ে দাঙ্গা লাগানো হলো। সংবাদপত্রগুলোতে মোসাদ্দেকের বিরুদ্ধে অপপ্রচার চালানো হলো। অবশেষে সেনাবাহিনীর এক অংশকে হাতে নিয়ে মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করা হলো এবং তাকে কারাগারে নিক্ষেপ করা হলো। ক্ষমতায় বসানো হলো পশ্চিমা ঘনিষ্ঠ রাজা রেজা শাহ পাহলভীকে। রেজা শাহ পাহলভীর শাসনামলে ইরান দৃশ্যত অনেক আধুনিক হয়ে ওঠে। আমেরিকার বিলিয়ন বিলিয়ন ডলার ইরানে আসতে শুরু করে। শাহ শুরু করলেন হোয়াইট রেভলিউশন বা শ্বেত বিপ্লব। শহরগুলোতে গড়ে উঠল আধুনিক রাস্তাঘাট, বিশ্ববিদ্যালয় এবং বড় বড় অট্টালিকা। ইরানের নারীরা তখন পশ্চিমা স্টাইলে স্কার্ট পরে রাস্তায় বের হতে শুরু করলেন, যা ছিল তখনকার রক্ষণশীল মুসলিম বিশ্বের জন্য এক অদ্ভুত দৃশ্য। কিন্তু মুদ্রার উল্টো পিঠ ছিল অত্যন্ত ভয়াবহ। তেলের টাকায় শহরগুলো ঝকঝক হলেও গ্রামগুলো ছিল চরম অবহেলিত। ধনী গরিবের বৈষম্য পাহাড় সমান হয়ে দাঁড়ালো। শাহের একনায়কতন্ত্র আর বিলাসিতার বিরুদ্ধে মানুষের মনে ক্ষোভ জমতে শুরু করলো। আর সেই ক্ষোভকে দমন করার জন্য শাহ গঠন করলেন শাবাক নামক এক ভয়ঙ্কর গোপন পুলিশ বাহিনী। অনেক ইতিহাসবিদের মতে শাবাককে প্রশিক্ষণ দিয়েছিল স্বয়ং সিআইএ। মানুষের এই দম বন্ধ করা পরিস্থিতির মধ্যে আশার আলো হয়ে এলেন ধর্মীয় নেতা রুহুল্লাহ খোমেনি। নির্বাসনে থেকেও তিনি শাহের দুঃশাসনের বিরুদ্ধে
ক্যাসেট বার্তার মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে থাকলেন। 1979 সালে শুরু হলো সেই ঐতিহাসিক ইসলামিক বিপ্লব। বিপ্লবের উত্তাল ঢেউয়ে টিকতে না পেরে শাহ পাহলভি দেশ ছেড়ে পালালেন। কয়েক সপ্তাহ পর খোমেনি বীরের বেশে ইরানে ফিরলেন। ইরানের মানচিত্র বদলে গেল, গঠিত হলো ইসলামিক প্রজাতন্ত্র ইরান। নতুন সরকার ঘোষণা করল ইরানে তেল আর কোনো বিদেশি শক্তির স্বার্থে ব্যবহৃত হবে না। আমেরিকা রাতারাতি তাদের সবচেয়ে বিশ্বস্ত বন্ধুকে হারিয়ে সবচেয়ে বড় শত্রুতে পরিণত হলো। আর এই ধারাবাহিকতাই আজকের এই ইরান আমেরিকা যুদ্ধ। স্টেপ একটিই কারণ, এই তেল বা তরল সোনা, যেটার সাথে আমেরিকার স্বার্থ জড়িত। আচ্ছা, আপনি কি ভেবেছেন কেন ইরাক আর লিবিয়া ধ্বংস হয়ে গেল? কেবল কি গণতন্ত্রের জন্য? একদমই না। 2000 সালের অক্টোবর মাসে সাদ্দাম হোসেন ঘোষণা করলেন ইরাক আর ডলারে তেল বিক্রি করবে না, তারা দাম নেবে ইউরোতে। এটি ছিল পেট্রো ডলারের কফিনে প্রথম পেরেক। আমেরিকা প্রমাদ গুনল, যদি অন্য দেশগুলো ইউরোতে তেল কেনা শুরু করে দেয় তবে ডলারের দাম মাটিতে মিশে যাবে। 3 বছরের মাথায় আমেরিকা মিথ্যা অপবাদ দিয়ে ইরাক আক্রমণ করল। সাদ্দামকে ফাঁসি দেওয়া হলো এবং ইরাক পুনরায় ডলারে তেল বিক্রি শুরু করল। এরপর এলেন লিবিয়ার মোয়াম্মার গাদ্দাফি। তিনি আরও এক ধাপ এগিয়েছিলেন। তিনি চেয়েছিলেন পুরো আফ্রিকার জন্য একটি একক মুদ্রা বানাতে, গোল্ড দিনার। তিনি চেয়েছিলেন আফ্রিকার তেল স্বর্ণের বিনিময়ে বিক্রি করতে। 2011 সালে ন্যাটোর বিমান হামলায় গাদ্দাফিকে হত্যা করা হলো। লিবিয়া আজ এক অশান্ত নরক। অপরাধ একটাই, তারা ডলারের শাসন মানতে চায়নি। তেল সমৃদ্ধ দেশগুলো যেন কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে, সেজন্য আমেরিকা সবসময় ডিভাইড অ্যান্ড রুল নীতি অনুসরণ করেছে। 1980 সালে যখন নতুন ইরান মাথা তুলে দাঁড়াচ্ছিল, তখন সাদ্দাম হোসেনকে উস্কানি দিয়ে ইরানের ওপর লেলিয়ে দেওয়া হয়েছিল। শুরু হলো সেই দীর্ঘ 8 বছরের দীর্ঘ যুদ্ধ। আমেরিকা তখন সাদ্দামকে অস্ত্র আর গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করত। কেন? যেন এই দুটি দেশ যুদ্ধ করে অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যায়। যুদ্ধের এক পর্যায়ে শুরু হয় ট্যাঙ্কার ওয়ার। দুই দেশে একে অপরের তেলের ট্যাঙ্কারে হামলা চালাতে শুরু করে। তখন আমেরিকা বাহানা পেল পারস্য উপসাগরে তাদের বিশাল নৌবহর পাঠানোর। তারা বলল, আমরা বিশ্বের তেলের নিরাপত্তা দিচ্ছি। আসলে তারা ছিল তেলের বাজারের অতন্ত্র প্রহরী, যেন এক ফোঁটা তেলও তাদের অনুমতি ছাড়া বাহিরে না যায়। এখন অনেকেই প্রশ্ন করেন, আরবরা তেলের মালিক হয়েও কেন পশ্চিমের গোলাম হয়ে আছে? এর উত্তর লুকিয়ে আছে রিফাইনারি ট্র্যাপে। মাটির নিচ থেকে যে অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল ওঠে তা কোনো কাজে লাগে না। একে রিফাইন করে পেট্রোল, ডিজেল বা জেট ফুয়েল বানাতে হয়। আর এই রিফাইন করার অত্যাধুনিক প্রযুক্তি ও রিফাইনারিগুলো নিয়ন্ত্রণ করে আমেরিকা ও ইউরোপের কোম্পানিগুলো। টেক্সাস বা লুইজিয়ানার রিফাইনারিগুলো এক একটি যান্ত্রিক বিস্ময়। আরবরা চাইলেই এমন রিফাইনারি বানাতে পারে না, কারণ এর প্রতিটি যন্ত্রাংশ, প্যাটেন্ট এবং ইঞ্জিনিয়ারিং হলো পশ্চিমা। আরবরা কেবল তেল তোলার শ্রমিক, কিন্তু সেই তেলকে সোনায় রূপান্তরিত করার জাদুকর হলো আমেরিকা। তাই তেল আরবরা তুললেও দাম নির্ধারণের ক্ষমতা তাদের হাতে নেই। দেখেছেন, এখানে পশ্চিমাদের ইঞ্জিনিয়ারিং আর মধ্যপ্রাচ্যের আঙ্গুল চুষে নারীবাজি করা। এটাই আরবদের সবচেয়ে বড় দুর্বলতা নাকি ব্যর্থতা, সেটা কমেন্ট করে জানাবেন। এবার আসি আমাদের আসল ব্যথায়। কেন আমাদের দেশে তেলের জন্য হাহাকার? বাংলাদেশ যেহেতু তেল উৎপাদন করে না, আমাদের বিদেশ থেকে তেল কিনতে হয়, আর তেল কিনতে লাগে ডলার। যুদ্ধের কারণে যখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ে, তখন আমাদের পকেট থেকে বেশি ডলার বেরিয়ে যায়। যখন ডলারের সংকট হয়, তখন সরকার বিদেশ থেকে তেল আমদানির জন্য যে এলসি খুলতে হয় সেটা আর খুলতে পারে না। ফলাফল কি? পাম্পে তেল নেই, আর তেল নেই মানে ট্রাক চলছে না, সবজির দাম বাড়ছে, জেনারেটর চলছে না, লোডশেডিং হচ্ছে, কারখানা বন্ধ হচ্ছে, আপনার আমার জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমেরিকার ডলার আর মধ্যপ্রাচ্যে তেলের খেলা যখন শুরু হয়, তখন তার চূড়ান্ত বলি হয় আমাদের মতো উন্নয়নশীল দেশের সাধারণ মানুষ। এবার আসা যাক একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে। তেল তো আছে আরবদের মাটির নিচে, তবে আমেরিকা এখানে মোড়লি করে কিভাবে? আসলে তেল কেবল মাটির নিচ থেকে তুললেই তো হয় না। এর আগেই বলেছি, একে পরিশোধন বা রিফাইন করতে হয়। আমরা জেনেছি পরিশোধনের এই প্রযুক্তি আর রিফাইনারিগুলোর বেশিরভাগই আমেরিকার হাতে। টেক্সাস এবং লুইজিয়ানার রিফাইনারি কমপ্লেক্সগুলো এক একটি ছোটোখাটো শহরের সমান। আরবরা তেল তুললেও তা ব্যবহারযোগ্য করার জন্য পশ্চিমা যন্ত্রপাতির ওপর নির্ভরশীল। তবে প্রশ্ন হচ্ছে, আরবরা কি নিজেরা এটা বানাতে পারে না? পারে, কিন্তু আমেরিকা এমন সব লবিং আর সামরিক চুক্তি করে রেখেছে,
কোনো দেশ স্বয়ংসম্পূর্ণ হতে চাইলে তাদের উপর গণতন্ত্র বা মানবাধিকারের দোহাই দিয়ে অবরোধ চাপিয়ে দেওয়া হয়। তেল সমৃদ্ধ হয়েও প্রযুক্তিগতভাবে পঙ্গু করে রাখাই হলো পশ্চিমা দেশগুলোর প্রধান স্ট্র্যাটেজি। আরেকটি প্রশ্ন হচ্ছে, তেল কি আজীবন এভাবে পৃথিবীকে শাসন করবে? সময় বদলাচ্ছে, পৃথিবী এখন গ্রিন এনার্জি বা নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকছে। ইলেকট্রিক গাড়ির জয় জয়কার শুরু হয়েছে, কিন্তু আরও কয়েক দশক তেলই থাকবে ক্ষমতার একেবারে কেন্দ্রবিন্দুতেই। তেলের এই নোংরা রাজনীতি থেকে বাঁচতে হলে আমাদের নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে, সাশ্রয়ী হতে হবে এবং বিকল্প জ্বালানির দিকে দ্রুত এগোতে হবে। বাংলাদেশের পাম্পে আজকের এই যে তেলের লাইন, এটি কেবল একটি লাইনের গল্প নয়, এটি বৈশ্বিক শোষণের রাজনীতির এক করুণ প্রতিচ্ছবি। পরবর্তীবার যখন আপনি তেলের পাম্পে দাঁড়াবেন, তখন মনে রাখবেন আপনার বাইকের ট্যাঙ্কিতে যে তেল যাচ্ছে তার প্রতি ফোঁটার পেছনে জড়িয়ে আছে হাজার বছরের দীর্ঘ এক ইতিহাস, অগণিত মানুষের রক্ত আর এক বিশাল সাম্রাজ্যের স্বার্থ। আপনার কি মনে হয়, তেল কি আসলেই আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করছে, নাকি আমরা চাইলে এই পরনির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে পারি? তেল কি আসলেই তরল সোনা, নাকি এটি মানব জাতির জন্য একটি অভিশাপ? আপনার কি মনে হয়, কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো সবার কাছে পৌঁছে দিন। দেখা হবে পরবর্তী কোনো ইনফোটেইনমেন্ট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সচেতন থাকুন। আল্লাহ হাফেজ।